সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ঝিনাইদহের স্বনামধন্য প্রতিষ্ঠান সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা একটি কথা সবসময় বলে থাকি, সুজিত স্পেশাল ব্যাচ এটি কোনো কোচিং সেন্টার নয়, এটি একটি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম। তো আমরা তোমাদের প্রস্তুতিকে ত্বরান্বিত করতে আমরা আরও একটি কোশ্চেন সলভ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সলভ করব ঢাকা ইউনিভার্সিটি 2019-20 সালের প্রশ্ন। তো চলো, এই ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার 2019-20 সালে কী ধরনের প্রশ্নগুলো এসেছিল বা কোন প্রশ্নগুলো আমাদের আসছে বা কোনগুলো ভবিষ্যতে আসতে পারে সেগুলো আমরা একটা ধারণা নিই। তো মেন কথা হচ্ছে আমরা কোশ্চেন সলভ করব এবং এখানে রিলেটেড অনেকগুলো ইনফরমেশন দিব। চলো কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। সবাই দেখো, এখানে একটি কথা বলা আছে যে প্রোটিন অণুর মধ্যে অ্যামাইনো অ্যাসিড সমূহ যে বন্ধন দ্বারা যুক্ত থাকে। খেয়াল করো, প্রথমে কি আছে দেখো, অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মিলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এক জায়গায় হয়ে গঠিত করে হচ্ছে প্রোটিন। মানে প্রোটিন হচ্ছে পলিমার, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মনোমার। বোঝা গেছে কথা? আচ্ছা, এই অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের সাথে যে বন্ধনে আবদ্ধ থাকে সেই বন্ধনটার নাম হচ্ছে আমার পেপটাইড বন্ড। তাহলে প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলো যে বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকবে আমরা সেই বন্ধনটাকে বলবো পেপটাইড বন্ড। ওকে, এখন দেখো, এই যে আমরা কথাটা শিখলাম যেটা প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড যে বন্ধনে আবদ্ধ থাকবে তার নাম হচ্ছে পেপটাইড বন্ড। এখন দেখো, আরও তিনটা অপশন ছিল। এ নম্বর অপশনে ছিল গ্লাইকোসাইডিক বন্ড। আমি রিলেটেড ইনফরমেশন একটু তোমাদেরকে বলে রাখি। আমরা কার্বোহাইড্রেট গঠন করি, এই কার্বোহাইড্রেটের মধ্যে আমার সুগারগুলো যে বন্ধনে আবদ্ধ থাকে তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। বোঝা গেছে কথা? তাহলে কার্বোহাইড্রেটে যে বন্ধনে আবদ্ধ থাকে তার নাম হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আমরা প্রোটিনের মধ্যে পাইলাম পেপটাইড বন্ড, কার্বোহাইড্রেটগুলো যে বন্ধনে আবদ্ধ থাকে তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এবার দেখো, সি নম্বর অপশন আছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কি ভাই? সংক্ষেপে একটা কথা মনে রাখবা, যদি তোমরা বলো যে হাইড্রোজেন বন্ধন, এখানে ছোট্ট যে কথাটা মাথার মধ্যে রাখবা সেটা হচ্ছে যে হাইড্রোজেনের সাথে যখন অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, খেয়াল করো, হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, কল্পনা করো, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, কল্পনা করো, ও এফ এন যদি থাকে, অফেন মনে রাখবা, ও এফ এন, অক্সিজেন, ফ্লোরিন অথবা নাইট্রোজেন যদি থাকে তাহলে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। তাহলে খেয়াল করো, হাইড্রোজেন বন্ধন কখন গঠিত হয়? হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু ও এফ এন মানে অক্সিজেন, ফ্লোরিন অথবা নাইট্রোজেন যদি থাকে তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। যেমন একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, খেয়াল করে দেখো, H2O হচ্ছে কি বলতো ভাইয়া? পানি। এই পানিতে হাইড্রোজেনের সাথে কি আছে বলতো? অক্সিজেন। তাহলে পানির অণুর মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন আছে, তাহলে এখানে দেখো হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ কি আছে? অক্সিজেন আছে। তার মানে পানির মধ্যে আমাদের কোন বন্ধন থাকবে? হাইড্রোজেন বন্ধন থাকবে। চলো আমরা আরো একটা দেখি। ধরো এখানে বলা আছে NH3, তাহলে দেখো এখানে হাইড্রোজেনের সাথে কি আছে? নাইট্রোজেন মিলে কি গঠন করছে? অ্যামোনিয়া। তাহলে এখন দেখো হাইড্রোজেনের সাথে কি আছে? নাইট্রোজেন। তার মানে অ্যামোনিয়ার মধ্যে আমাদের কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। কল্পনা করো, এরপরে যদি আমাদের বলে এইচএফ মানে কি ভাই বলো? হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে এখানে হাইড্রোজেনের সাথে কি আছে? ফ্লোরিন আছে। তার মানে এইচএফ এর মধ্যে আমাদের কি থাকবে? হাইড্রোজেন বন্ধন থাকবে। বোঝা গেছে কথা? এরপরে দেখো সবার লাস্টে আছে কি? মেটালিক বন্ড। মেটালিক বন্ড মানে কি? ধাতু প্লাস ধাতুর মধ্যে যে বন্ধনটা থাকে। তাহলে মেটালিক বন্ধনটা হচ্ছে আমার ধাতুর মধ্যে বিদ্যমান বন্ধন হচ্ছে আমার মেটালিক বন্ধন বা ধাতব বন্ধন। তাহলে আমরা যদি সামারি করি, আমার প্রোটিনের মধ্যে কি থাকে? পেপটাইড বন্ড। এরপরে আবার কার্বোহাইড্রেটের মধ্যে কি থাকে? গ্লাইকোসাইডিক বন্ড। হাইড্রোজেন বন্ড কখন হয়? যখন হাইড্রোজেনের সাথে অক্সিজেন, ফ্লোরিন অথবা নাইট্রোজেন থাকে। আর ধাতব পরমাণু সমূহ একে অপরের সাথে কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়? ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাহলে এই রিলেটেড ইনফরমেশনগুলো একটু মনে রাখবে, কারণ তোমার যদি প্রোটিনের মধ্যে কোন বন্ধন আছে এটা না দিয়ে যদি তোমাকে বলতো কার্বোহাইড্রেটের মধ্যে কোন বন্ড আছে বা পানির মধ্যে কোন বন্ড আছে, এরকম টাইপের প্রশ্নগুলো করলে আশা করি আমরা এখন অ্যান্সার করতে পারবো। তো চলো এবার আমরা পরবর্তী কনসেপ্টটাতে চলে যাই। এখানে বলতেছে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই প্রশ্নটা আমাদের তড়িৎ রসায়ন থেকে হয়েছে।
কি বলেছে, আয়রন থেকে Fe থেকে Fe2+, ভালো করে খেয়াল করে, Fe থেকে Fe2+, এরপরে বলা আছে Br2 থেকে ব্রোমিন মাইনাস। এখানে তড়িৎ রাসায়নিক কোষের সঠিক কোষ বিক্রিয়া কোনটি? তড়িৎ রাসায়নিক কোষের সঠিক কোষ বিক্রিয়া কোনটি? খেয়াল করো, আমরা এখানে একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সেলে বাম পারে যে অংশটা থাকে আমরা সেই অংশটাকে বলি হচ্ছে কি আমাদের অ্যানোড, ডান পাশের অংশটাকে আমরা বলি হচ্ছে কি বলতো ক্যাথোড। তাহলে বাম পাশে থাকে অ্যানোড, ডান পাশে থাকে কি বলতো ভাইয়া ক্যাথোড। ওকে, এবার আমরা এখানে সংক্ষেপে একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে কণার বিয়েতে, খেয়াল করো, কণার বিয়েতে অ্যানি যাবে, কণার বিয়েতে অ্যানি যাবে। কণার মানে আমরা এখানে মনে রাখবো, কণার মানে হচ্ছে ক্যাথোড, ক্যাথোড, বিয়েতে মানে হচ্ছে বিজারণ, বিয়েতে মানে হচ্ছে বিজারণ, অ্যানি যাবে, অ্যানিফর হচ্ছে আমাদের অ্যানোড, আর অ্যানি যাবে বর্গীয় জতে কি বললাম ভাই বলো তো জারণ। তাহলে ক্যাথোডে হবে বিজারণ বিক্রিয়া, অ্যানোডে হবে জারণ বিক্রিয়া। খেয়াল করে দেখো এই জায়গাটাতে আয়রনের জারণ মান 0, এখানে জারণ মান 0, 0 থেকে কত হয়েছে +2, তার মানে জারণ মানটা বাড়ছে। ভাইয়া জারণ মান যে জায়গাটাতে বাড়ে এটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। এবার খেয়াল করো, ব্রোমিন এখানে ছিল 0, এখানে হচ্ছে -1, 0 থেকে হচ্ছে -1, তার মানে জারণ মানটা কমছে। তো জারণ মান যদি কমে তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে বিজারণ। তাহলে খেয়াল করো, আমার ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া, অ্যানোডে হয় জারণ বিক্রিয়া। তাহলে জারণ মান বাড়লে জারণ বিক্রিয়া, জারণ মান কমলে বিজারণ বিক্রিয়া। তাহলে এখন দেখো এখানে আয়রন থেকে Fe2+ মানে জারণ মানটা কি হয়েছে বেড়ে গেছে, আর ব্রোমিনের জারণ মানটা কমে গেছে। তো এইরকম বিক্রিয়া আমরা কোথায় দেখতে পারি, খেয়াল করে দেখো, এ নম্বর অপশনে তাকায় দেখো, আয়রনের জারণ মান 0, এখানে হচ্ছে +2, তাহলে দেখো 0 থেকে +2 মানে বাড়ছে, তাহলে এখানে জারণ দেখানো হয়েছে, ব্রোমিনের হচ্ছে 0, আর এখানে কত দেখো -1, তাহলে 0 থেকে কত হয়েছে -1, তার মানে জারণ মানটা কমছে, তাহলে কোন বিক্রিয়া বিজারণ। তাহলে খেয়াল করে দেখো তড়িৎ রাসায়নিক কোষে একসাথে জারণ এবং বিজারণ দুটাই ঘটে। তাহলে খেয়াল করো একমাত্র এ নম্বর অপশনটাতে আমাদের কমপ্লিটলি বোঝানো হয়েছে এখানে জারণ এবং বিজারণ ঘটতেছে। দ্যাটস ওয়াই আমাদের এই প্রশ্নটির সঠিক অ্যান্সারটা হবে এ নম্বর। অনেকে বলতে পারো ভাই বি নম্বর কেন হচ্ছে না? দেখো এখানে আয়রনের জারণ মান 0 থেকে হয়েছে +2, এখানে দেখো ব্রোমিনের হচ্ছে -1 থেকে 0, দেখো এখানে 0 থেকে +2 মানে এটাও বেড়েছে, -1 থেকে 0 এটাও বেড়েছে। তার মানে দেখো ভাইয়া দুইটাই জারণ দিয়ে দেখানো হয়েছে, আসলে দুইটা জারণ তো তড়িৎ কোষে কখনো ঘটবে না, একটাতে ঘটবে জারণ আর একটাতে ঘটবে বিজারণ। দ্যাটস ওয়াই আমার আনসারটি হয়েছে কত নম্বর বলো তো? এ নম্বর। কি আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। পরের প্রশ্নটা আমাদের কাছে কি বলেছে, যে নিম্নের কোনটিকে সাধারণ তরল তরল ক্রোমাটোগ্রাফি বলে? ভাইয়া সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি কি, একটা বিষয় ভালো করে খেয়াল রাখো, সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মানে ফাংশনাল গ্রুপ বলো, বিভিন্ন ধরনের জৈব যৌগ বলো, এটাকে একটা কি করা আলাদা করার একটা পদ্ধতি। আমরা অ্যামাইনো অ্যাসিডের নাম শুনছি, এই অ্যামাইনো অ্যাসিডকে আলাদা করা যায় ক্রোমাটোগ্রাফি দিয়ে আর কি। হ্যাঁ, তো এই ক্রোমাটোগ্রাফি সেটা হচ্ছে দুইটা মাধ্যম থাকে, একটা হলো স্থির মাধ্যম আর একটা হচ্ছে চলনশীল মাধ্যম। তাহলে ক্রোমাটোগ্রাফির মাধ্যম কয়টা ভাই বলো? একটা হলো স্থির মাধ্যম আর একটা হলো চলনশীল মাধ্যম। ওকে, তাহলে খেয়াল করে দেখো আমরা একটা একটা করে পড়ি। তাহলে ক্রোমাটোগ্রাফির দুইটা মাধ্যম থাকে, একটা হচ্ছে স্থির এবং আর একটা মাধ্যম হচ্ছে আমার চলনশীল। তাহলে একটা হলো স্থির মাধ্যম এবং আর একটা হচ্ছে আমার চলনশীল মাধ্যম। বাচ্চারা সবাই খেয়াল করো, তাহলে একটা বললাম হচ্ছে স্থির মাধ্যম আর একটা আমরা বললাম হচ্ছে চলনশীল মাধ্যম। ওকে, খেয়াল করো, এই যে আমরা যদি কল্পনা করি কি আছে দেখো, কাগজ ক্রোমাটোগ্রাফি যেটাকে সংক্ষেপে বলে পিসি, পেপার ক্রোমাটোগ্রাফি। এই পেপার ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হচ্ছে তরল এবং চলনশীল মাধ্যম হচ্ছে তরল। তাহলে পেপার ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হচ্ছে কি বলতো তরল এবং চলনশীল মাধ্যম কি বলতো ভাইয়া তরল। ওকে, এবার খেয়াল করো আমরা যদি বলি কলাম ক্রোমাটোগ্রাফি, তো সেকেন্ড অপশন আমার কি আছে দেখো ভাই, কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম যেটা এটা হচ্ছে আমার কঠিন এবং চলনশীল মাধ্যম যেটা এই চলনশীল মাধ্যমটা হচ্ছে আমার তরল। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হচ্ছে কঠিন, চলনশীল মাধ্যম হচ্ছে কি বলতো ভাইয়া তরল। ওকে, এবার খেয়াল করে দেখো আমরা যদি বলি গ্যাস ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কল্পনা করো স্থির মাধ্যম হচ্ছে তরল, স্থির মাধ্যম হচ্ছে তরল এবং চলনশীল মাধ্যম হচ্ছে আমাদের গ্যাস। তাহলে
স্থির মাধ্যম হচ্ছে তরল, এবং গ্যাস ক্রোমাটোগ্রাফি খেয়াল করে দেখি, এটা আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি, স্থির মাধ্যম হচ্ছে তরল এবং চলনশীল মাধ্যম হচ্ছে গ্যাস। ওকে, এবার খেয়াল করে দেখো আমাদের যদি এরপরে কি আছে দেখো, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এটা যদি তোমরা কল্পনা করো তাহলে এখানে স্থির মাধ্যম হচ্ছে কঠিন এবং এটার চলনশীল মাধ্যম হচ্ছে আমার কি দেখো তো ভাই, তরল। ওকে, সবাই যদি এটাকে একটু ভালো করে খেয়াল করো, আমাদের ক্রোমাটোগ্রাফি একটা হচ্ছে মাধ্যম, সেই মাধ্যমের উপর দিয়ে একজন থাকবে স্থির, আরেকজন থাকবে গতিশীল। যদি আমি তোমাকে বলি ধরো একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে কোন একটা জায়গাতে, এই দৌড় প্রতিযোগিতাতে প্লেয়ারগুলো কি করে, দৌড়ায়, আর মাঠ কি দৌড়ায় নাকি মাঠ কি স্থির থাকে? তোমরা বলবো ভাইয়া মাঠটা স্থির থাকে। যদি ভাইয়া মাঠ স্থির থাকে, তার স্থির মাধ্যমের উপর আমরা প্রতিযোগিতা দৌড়াচ্ছি, প্রতিযোগী যারা থাকবো তারা দৌড়াবো, দৌড়ায় আমরা ফার্স্ট সেকেন্ড হবো। তার মানে বিষয়টা এটাই যে এই ক্রোমাটোগ্রাফিতে আমরা যখন আলাদা করতে যাব তখন আমাদের একটা থাকবে স্থির মাধ্যম আর একটা হবে চলনশীল মাধ্যম। তো খেয়াল করো আমাদের কাগজ ক্রোমাটোগ্রাফি, যেটাকে আমরা সংক্ষেপে কাগজ ক্রোমাটোগ্রাফি বা কি বলি দেখো পিসি, এই কাগজ ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম তরল, চলনশীল মাধ্যম হচ্ছে তরল। এবার খেয়াল করো আমাদের সেকেন্ড আছে গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে, তারপর দেখো কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফির কথা কল্পনা করো, বললাম স্থির মাধ্যম কঠিন, চলনশীল মাধ্যম হচ্ছে তরল। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, স্থির মাধ্যম হচ্ছে কঠিন, চলনশীল মাধ্যম হচ্ছে কি বলতো ভাই, তরল। গ্যাস ক্রোমাটোগ্রাফি থেকে দেখো এখান থেকে আমরা এখানে টানাইছি, স্থির মাধ্যম হচ্ছে তরল, চলনশীল মাধ্যম হচ্ছে কি বলতো ভাই, গ্যাস। তার মানে খেয়াল করো এখানে দুইটাই তরল কোন জায়গাটাতে আছে, দুইটা তরলে আমাদের আছে কোন জায়গাটাতে দেখো, কাগজ ক্রোমাটোগ্রাফিতে। তার মানে আমার এই যে কাগজ ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম তরল, চলনশীল মাধ্যম কি বলতো তরল, এই জন্য এটাকে আমরা কি বলি, তরল তরল ক্রোমাটোগ্রাফি। দ্যাটস ওয়াই আমার অ্যান্সারটা হচ্ছে কত নম্বর, বি নম্বর। বোঝা গেছে কথা? তাহলে খেয়াল করো গ্যাস ক্রোমাটোগ্রাফি কল্পনা করো, গ্যাস ক্রোমাটোগ্রাফি এই যে এখানে আসছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি স্থির তরল চলনশীল গ্যাস, কাগজ ক্রোমাটোগ্রাফি স্থির তরল চলনশীল গ্যাস, কলাম ক্রোমাটোগ্রাফি স্থির কঠিন চলনশীল তরল, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি স্থির কঠিন চলনশীল কি বলতো তরল। তাহলে এই যে অপশনটা আমরা বললাম, তাহলে বুঝতে পারছো কেন তরল তরল ক্রোমাটোগ্রাফি বলে, কারণ তার স্থির মাধ্যম তরল, চলনশীল মাধ্যম হলো তরল। চলো আমরা তারপরের প্রশ্নটাতে চলে যাই। দেখো কি বলতেছে, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? আমরা জানি যে সমানতা যেটা আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটাকে বলে গাঠনিক সমানতা আর একটাকে বলে ত্রিমাত্রিক বা স্টিরিও সমানতা। ভাইয়া গাঠনিক সমানতা ভাগ হচ্ছে 5টা, ত্রিমাত্রিক বা স্টিরিও সমানতার মধ্যে একটা ভাগ হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা। তাহলে ত্রিমাত্রিক বা স্টিরিও সমানতার মধ্যে আমাদের একটা ভাগ হচ্ছে জ্যামিতিক সমানতা। খেয়াল করো এই জ্যামিতিক সমানতার দুইটা শর্ত আমরা মনে রাখবো, সেটা হচ্ছে 1 নম্বর শর্ত হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। খেয়াল করো কার্বন 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 দ্বিবন্ধন, খেয়াল করো কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বনের চাকরিক যৌগ, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বনের, খেয়াল করো কার্বন কার্বনের চাকরিক যৌগ। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বনের চাকরিক যৌগ হতে হবে। তাহলে খুব ভালো করে আমার কথাটা খেয়াল করো, সেটা হচ্ছে জ্যামিতিক সমানতার শর্তটা হচ্ছে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বনের চাকরিক যৌগ হতে হবে। এরপরে সেকেন্ড শর্তটা আমরা যেটা মনে রাখবো, ধরো কার্বন এবং কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে, উপরের হাতে থাকে এ, নিচের হাতে থাকে বি। ধরলাম কার্বনের উপরের হাতে আছে, নিচে আছে কি বলতো বি। 2 নম্বর কথাটা হচ্ছে এ নট ইকুয়াল টু বি, মানে এ এবং বি এই দুইটা সমান হতে পারবে না। তাহলে যখন এ এবং বি এই দুইটা সমান হতে পারবে না, তখনই আমরা সেটাকে বলবো জ্যামিতিক সমানতা। তাহলে জ্যামিতিক সমানতাতে হচ্ছে এ নট ইকুয়াল টু বি, মানে এ এবং বি এই দুইটা কখনোই কি হবে না ভাইয়া বলো, সমান হবে না। তো চলো আমরা এই শর্তটি অ্যানালাইসিস করার চেষ্টা করি। এ নম্বর অপশনটার দিকে তাকাও, এখানে কার্বন এবং কার্বনের মাঝে কোনো দ্বিবন্ধন নাই, তার মানে এই অপশনটা আমার বাদ। বি নম্বর অপশনটার দিকে তাকাও, এখানে কার্বন এবং কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে। দেখো চলো যৌগটাকে যদি আমরা ভাঙি, দেখো এখানে কার্বন এবং কার্বনের মাঝখানে দ্বিবন্ধন, দেখো এখানে আছে এইচ আর CH3, আমরা দিয়ে দিলাম এইচ এবং CH3,
এবার দেখো এই কার্বনের সাথে H2 মানে উপরেও হাইড্রোজেন নিচেও হাইড্রোজেন, তাহলে এখন দেখো এই যে দুইটা হাইড্রোজেন কি হয়েছে সমান হয়ে গেছে, তাহলে এই যে দুইটা হাইড্রোজেন সমান হয়ে গেছে তার মানে এ এবং বি কি হয়েছে এক হয়েছে, তার মানে বি নম্বরটাও আমাদের জ্যামিতিক সমানতা দিবে না। সি নম্বরটাতে আসো, দেখো এখানে কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন নাই, তার মানে আমাদের এটাও সমানতা দিবে না। বাকি থাকলো কি দেখো ডি নম্বর। চলো ডি নম্বর আপনাকে অ্যানালাইসিস করি। দেখো এখানে কার্বন এবং কার্বনের মাঝখানে দ্বিবন্ধন, বাম পাশে দেখো উপরে আছে হাইড্রোজেন নিচে আছে CH3, এখানেও দেখো উপরে আছে হাইড্রোজেন এখানে কি দেখো ভাইয়া CH3। তাহলে খেয়াল করো এটাকে যদি আমরা এ কল্পনা করি এ, আর এটাকে যদি আমরা বি কল্পনা করি, তাহলে এখানে এ নট ইকাল টু বি, মানে বাম পাশে এ আর বি সমান নয়। আবার খেয়াল করো ডান পাশে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, দেখো এখানে এ নট ইকাল টু বি মানে এ আর বি কি হয় নাই সমান হয় নাই। তাহলে দেখো প্রথম শর্ত কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এ এবং বি সমান হবে না, এই শর্তটা মেনে চলেছে, তার মানে আমাদের আনসারটা হচ্ছে কত নম্বর ডি নম্বর। সবসময় একটা কোশ্চেনকে বুঝে বুঝে অ্যানালাইসিস করে পড়বা, আশা করা যায় কোনো প্রবলেম তোমাদের ক্রিয়েট হবে না। চলো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কি বলেছে সেটা হচ্ছে আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড কোন যৌগটি উৎপন্ন করে। আর্দ্র বাতাস মানে ভেজা, আলটিমেটলি এখানে আমাদের কি থাকবে পানি থাকবে। খুব ছোটবেলার একটা বিক্রিয়া, এটা 9, 10 এর বইও দেওয়া আছে, এইচএসসি তেও দেওয়া আছে, খেয়াল করে দেখো। তাহলে এখানে বলছে CaC2 ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি তাহলে এখানে আমাদের তৈরি হবে CH ট্রিপল বন্ড CH ইথাইন, আর একটা হবে ক্ষার, ক্ষারটা কি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে খেয়াল করো ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। তাহলে খেয়াল করো এটা আমাদের খুব কমন একটা বিক্রিয়া, এটা একটা আমাদের মানে মুখস্থ একটা টার্ম। তাহলে ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে তুমি যদি দাও তাহলে কি হবে দেখো ক্ষার আর কি হলো ইথাইন হলো। মনে রাখবা তুমি যদি এখানে ক্যালসিয়াম কার্বাইড না দিয়ে ম্যাগনেসিয়াম কার্বাইড প্লাস পানি দিতা, শোনো এখানে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বাইড প্লাস পানি যদি দিতা তাহলেও এখানে হতো ইথাইন আর হচ্ছে ক্ষার, যেহেতু এখানে ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম তারপর ক্ষারটা হবে কি বলতো হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই বিক্রিয়াটা খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড কে যদি তুমি পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করো তাহলে তোমার কি হবে বলো ভাই ক্ষার আর অ্যালকাইন বা ইথাইন। বোঝা গেছে? ক্যালসিয়াম কার্বাইড দিতে পারো, তুমি ম্যাগনেসিয়াম কার্বাইড দিতে পারো, এই দুইটার যে কোনো কার্বাইড তুমি দাও তুমি ইথাইন সেখান থেকে পেয়ে যাবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। এটা আমাদের 9, 10 এর বইও আছে, এইচএসসি বইও আছে, বাট এক্সট্রা তথ্য আমি যেটা দিলাম ক্যালসিয়াম কার্বাইডের জায়গায় ম্যাগনেসিয়াম কার্বাইড যদি তুমি তোমাকে দিয়ে দেয় তাও তুমি সেম প্রোডাক্ট করবা। মনে রাখবা অ্যালকাইন প্লাস ক্ষার। এটা দেখো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এটা গ্রুপ 2 এর মৌল না ভাই, খেয়াল করো দেখো বিনা মেঘে কেন সারা বেশি রাখে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আছে না ভাইয়া, এই গ্রুপ 2 এর মনে রাখবা গ্রুপ 2 এর কার্বাইড, ঠিক আছে কথা, গ্রুপ 2 এর কার্বাইড, গ্রুপ 2 এর কার্বাইড প্লাস হচ্ছে পানি, গ্রুপ 2 এর কার্বাইড প্লাস পানি, এখানে মনে রাখবা তৈরি হবে ক্ষার প্লাস ইথাইন। ক্ষার প্লাস কি বললাম ভাই বলো ইথাইন। গ্রুপ 2 এর কার্বাইড কি হবে বলো ভাই ক্ষার প্লাস ইথাইন। এই যে দেখো ক্ষার প্লাস কি হয়েছে দেখো ইথাইন বেরিয়ে হয়েছে। তার মানে আমার আনসারটা হচ্ছে কোন জায়গায় কত নম্বর দেখো ইথাইন। ইথাইন হচ্ছে কত নম্বরে আছে সি নম্বরে। আমাদের উত্তরটি হচ্ছে কি বলতো ভাই ইথাইন। চলো আমরা এই প্রশ্নের পরের প্রশ্নটাতে চলে যাই। কি বলতেছে দেখো উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n=4 l=1 বিশিষ্ট অরবিটালটি কি। ভাই খেয়াল করো আমাদের অরবিটালটা আমরা সবসময় এল এর মানের দিকে তাকাবো। খেয়াল করো এখানে আমার বলা আছে ভাইয়া এল এর মানটা 1। কল্পনা করো আমার কথাটা, এল এর মান কি কি হতে পারে দেখো, এল এর মান হতে পারে 0, হতে পারে 1, হতে পারে 2, হতে পারে কত 3। দেখো ভাইয়া এল যখন 0 হয় তখন তুমি বলো এস অরবিটাল, এল যদি 1 হয় তখন তুমি বলো পি অরবিটাল, L2 হলে তুমি বলো ডি অরবিটাল, L3 হলে তুমি কি বলো এফ অরবিটাল, sp d এবং কিভাবে বলো তো এফ। এখন দেখো এল এর মানটা কত দেওয়া আছে 1 দেওয়া আছে, এল এর মান যেহেতু 1 তার মানে আমার আনসারটা হবে কোন অরবিটাল বলো ভাইয়া পি অরবিটাল। তাহলে এল এর মান যেহেতু 1 তো আমার আনসারটা হবে কোন অরবিটাল ভাইয়া বলো পি অরবিটাল। আশা করি তোমাকে আমি বুঝাইতে পারছি। ক্লিয়ার কথা? এবার চলো আমরা এই প্রশ্নটার পরের প্রশ্নে চলে যাই। এই পরের প্রশ্নে আমাকে কি বলেছে, এই পরের প্রশ্নে আমাদের একটা ইউপ্যাক নামকরণ দিয়েছে। তো খেয়াল করো কথাটা,
এই যে দেখো এখানে যে আছে, আমি যৌগটি একটু লিখে ফেলি, সব একটু সরি, একটু এক্সট্রা দাগ পড়ে গেছে, আমি যৌগটি একটু লিখে ফেলি। ধরো এখানে একটা কথা বলা আছে CH3, এখানে বলা আছে CH, এটার মাথার উপরে দেওয়া আছে C2H5, এখানে বলা আছে CH2, এখানে বলা আছে ভাই দেখো CH, এখানে বলা আছে Br, এখানে বলা আছে CH, এর সাথে আছে Cl, এখানে আছে CH3। আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, আমি যদি এখানে গুনি, তুমি অনেকে বলবে 1 2 3 4 5 6, 6টা কার্বন। কিন্তু ভাইয়া আমার ইউপ্যাক রিমুভের কথা বলা আছে লংগেস্ট কার্বন কার্বন চেইন, মানে আমার যে কার্বন কার্বন চেইনটা থাকবে, এই কার্বন কার্বন চেইনটা কেমন হতে হবে? লংগেস্ট হইতে হবে, মানে বড় কার্বন কার্বন চেইন আমার হতে হবে। তো দেখো ভাইয়া, এই বড় কার্বন কার্বন চেইন এই জায়গাটার জন্য আমাদের এই যৌগটাকে একটু যদি ভেঙে লিখি, এই যৌগটাকে এইভাবে লেখা যায় CH3, এখানে আছে দেখো CH, এই এখানে C2H5 আছে, এটাকে যদি আমরা ভাঙি লিখতে পারি CH2 বন্ড CH3, এরপর আমরা লিখতে পারি CH2, এরপর এখানে আমরা বলা আছে CH এর সাথে বন্ড করে আছে ব্রোমিন, এখানে CH এর সাথে বন্ড করে আছে ক্লোরিন, এর সাথে আছে কি দেখো CH3। তাহলে দেখো ভাইয়া, আমরা যদি এই বরাবর গুনি 1 2 3 4 5 6 7, তার মানে এখানে আমার কার্বন হয়ে যাচ্ছে কয়টা ভাইয়া বলো তো? 7টা। আর এই বরাবর গুনলে আমরা কয়টা পাইছিলাম? 6টা। ইউপ্যাক আমাদেরকে কি বলেছে? লংগেস্ট কার্বন কার্বন চেইন, মানে যে কার্বন কার্বন চেইনটা বড় আমরা সেটাকেই কাউন্ট করব। তো এখন দেখো ভাইয়া, আমরা যদি এখানে নাম্বারিং করি, তাহলে এখন দেখো 1 2 3 4 5, এটা হলো 6, এটা হলো 7। তাহলে আমি আবারও বলছি, কি বললাম ভাইয়া বলো? লংগেস্ট কার্বন কার্বন চেইন। বুঝা গেছে কথা? তাহলে আবার বলো ভাইয়া, কি বললাম? লংগেস্ট কার্বন কার্বন চেইন। আমি নাম্বারিং করে দিছি, তোমরা একটু নামকরণে ট্রাই করো তো ভাইয়া দেখি, তোমরা একটু নামকরণে ট্রাই করো। ওকে ফাইন, লংগেস্ট কার্বন কার্বন চেইন, ওকে ফাইন। তাহলে আমরা জানি নামকরণের ক্ষেত্রে আগে কি হবে, খেয়াল করে দেখো। নামকরণের ক্ষেত্রে এখানে আছে ক্লোরিন, ক্লোরিন লিখতে C লাগে, এখানে আছে ব্রোমিন, ব্রোমিন লিখতে B লাগে, আর এখানে খেয়াল করে মিথাইল, মিথাইল লিখতে কি লাগে বলো? M লাগে। তাহলে অ্যালফাবেটিক অর্ডার যদি আমরা অনুসরণ করি, তাহলে কি হবে দেখো? প্রথমে কি হবে দেখো ভাইয়া? 3 ব্রোমো, তার মানে আমার 3 নম্বর কার্বনে কি আছে দেখো? 3 ব্রোমো, ব্রোমিন গ্রুপ আছে, 3 ব্রোমো। এরপর দেখো 2 নম্বর কার্বনে ক্লোরিন আছে, তাহলে এখানে যেটা হবে দেখো 2 ক্লোরো, তাহলে 3 ব্রোমো 2 ক্লোরো। এবার খেয়াল করে দেখো 5 নম্বর কার্বনে কি আছে ভাই? মিথাইল আছে, তাহলে খেয়াল করে দেখো 5 মিথাইল, তাহলে 5 মিথাইল। এবং ইউপ্যাকে কি বলেছে? লংগেস্ট কার্বন কার্বন চেইন। এদিক যদি আমরা গুনি, কয়টা কার্বন আছে? 7টা। তাহলে 7টা কার্বন বিশিষ্ট যৌগের নাম হচ্ছে হেপটেন। তাহলে খেয়াল করো কি হবে বলো? হেপটেন। তার মানে আমার আনসারটা কি? আনসার হলো ডিউ নম্বর, 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপটেন। তাহলে আমার আনসারটা হবে 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপটেন। কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দুইটা বিষয় হচ্ছে, মনে রাখবা, ইউপ্যাক বলেছে লংগেস্ট কার্বন কার্বন চেইন। তোমার যে কার্বন কার্বন চেইনটা থাকবে, সেই কার্বন কার্বন চেইনটা কি হইতে হবে? বড় করে নিতে হবে। সেকেন্ড বিষয় তোমার সামনে যেটা থাকবে, সেটা হলো আমরা নাম্বারিং এর ক্ষেত্রে অ্যালফাবেটিক অর্ডারকে প্রায়োরিটি দিব, এবং নামকরণের ক্ষেত্রেও আমরা অ্যালফাবেটিক অর্ডারটাকে প্রায়োরিটি দিব। আশা করি 7 নম্বর প্রশ্নটা সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি ক্লাসগুলো বুঝে থাকো এবং তোমাদের কোনো উপকারে লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে কোন ভার্সিটির ক্লাস তোমরা বেশি চাও। আশা করি তোমাদের আশা অনুযায়ী আমরা প্রশ্নগুলো সলভ দিতে থাকবো। ওকে, চলো এবার 8 নম্বর প্রশ্নটাতে চলে যাই। কি বলতেছে দেখো, কার্বন ও হীরা গ্রাফাইটের ভিন্ন রূপ। আচ্ছা, কার্বনের দুটো হচ্ছে রূপভেদ আছে, একটা হচ্ছে হিরক আর একটা গ্রাফাইট। হিরক কত দামি, গ্রাফাইট মানে কয়লা, অনেকে বলতে পারো। তো যাই হোক, সৃষ্টিকর্তার সৃষ্টি সবই সুন্দর, কালো সুন্দর, হীরাও সুন্দর। যেমন আমি হচ্ছে গ্রাফাইট, আর আমাদের মধ্যে সুজিত ছাড়া আছেন হীরার মতো চকচক করে। তো যাই হোক, এবার খেয়াল করো কি বলছে দেখো, কার্বন মৌল হীরা ও গ্রাফাইটের ভিন্ন রূপ, এদের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়? এ নম্বর কি বলছে? উভয় কার্বন দ্বারা গঠিত। ভাই, কার্বনের যেহেতু রূপভেদ, কি দিয়ে গঠিত হবে? কার্বন দিয়ে গঠিত হবে। হীরা ও গ্রাফাইট কার্বন পরমাণুর সংকরণ হলো যথাক্রমে sp3 ও sp2। ঠিক আছে, হীরক যেটা, হীরকের সংকরণ হলো sp2, গ্রাফাইটের সংকরণ, হীরকের সংকরণ হলো sp3, গ্রাফাইটের sp2। এটা মনে রাখবো, এটাও ঠিক আছে। উভয় বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন। হ্যাঁ, হীরক বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট কি করে? বিদ্যুৎ পরিবহন করে। আমরা তড়িৎ রসায়নের টপিকটা সেভারেল পড়েছি যে হীরক বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট করে। তাহলে ভাই, এখানে তার বাকি থাকলো কোনটা? বাকি থাকলো ডি নম্বর, উভয় দহনতাপ একই। কখনোই তাদের দহনতাপ এক হবে না, কারণ দেখো তাদের হাইব্রিডাইজেশনটা ভিন্ন, তার মানে তাদের স্ট্রাকচারটাও ভিন্ন। আর স্ট্রাকচার যদি ভিন্ন হয়, তাপের মান তো কখনো আর এক হতে
পারে না। তাহলে আমাদের আনসার হচ্ছে কত ভাইয়া? ডি নম্বর। উভয় কার্বন পরমাণু দ্বারা গঠিত, ঠিক আছে, নো প্রবলেম। হিরো গ্রাফাইটে কার্বন পরমাণু সংকরণ যেটা, সেটাও ঠিক বলে দেওয়া আছে। উভয় বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন, হ্যাঁ এটাও ঠিক বলা আছে, কারণ হিরো বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু যেহেতু দুজনের দেখো সংকরণ ভিন্ন, তবে স্ট্রাকচার ভিন্ন, আর স্ট্রাকচার ভিন্ন হলে কখনো তো দহন তাপের মান এক হতে পারে না। আশা করি তোমরা আমার এই প্রশ্নের উত্তরটিও বুঝেছো। ওকে, চলো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। দেখো, এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ের কোনটির কি বলা আছে, দেখো কোনটি মৌলটির ভূমিকা রয়েছে। খেয়াল করো ভাই, এমআরআই এর সাথে খেয়াল করো, সবাই খেয়াল করো, সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। আমার কার কথা বলেছে? এমআরআই এর কথা বলেছে। তাহলে এমআরআই এর ক্ষেত্রে, এমআরআই এর সাহায্যে মানবদেহের যদি আমরা রোগ নির্ণয় করতে যাই, তাহলে এমআরআই এর সাহায্যে যদি আমরা মানবদেহের রোগ নির্ণয় করতে যাই, কি বলছে, কোন মৌলটির ভূমিকা রয়েছে, কোন মৌলটির ভূমিকা রয়েছে। সবাই একটু ঠান্ডা মাথাতে আমার কথাটা খেয়াল করবে যে এমআরআই এ কাকে কাকে ব্যবহার করা হয়। বা শোনো, এমআরআই এ আমরা সব থেকে বেশি ব্যবহার করি কোনটা জানো ভাই? হাইড্রোজেন। তাহলে এমআরআইটাতে আমরা হাইড্রোজেন ব্যবহার করি, আমরা কার্বন 13কেও ব্যবহার করি, ফসফরাস 31কেও ব্যবহার করা হয়। কিন্তু আমাদের বইয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বলা আছে, এমআরআই এ আমরা কাকে ব্যবহার করি ভাইয়া? হাইড্রোজেন। তো আর একটা রিলেটেড টপিক মনে রেখো, কার্বন এবং ফসফরাস এই দুটাকেও মাঝে মধ্যে ব্যবহার করা যায়। তাহলে এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ের কোনটির ভূমিকা রয়েছে? তাহলে আমার আনসারটা কি হবে ভাই বলো? হাইড্রোজেন। তাহলে এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ের কোন মৌলটির ভূমিকা রয়েছে? তাহলে আমার আনসারটা হবে কি বলতো ভাইয়া? হাইড্রোজেন। ঠিক আছে, আর রিলেটেড ইনফরমেশন এটা মনে রাখবা, আর কোন কোন মৌল আমরা এখানে ব্যবহার করতে পারি? আমরা এখানে আরো ব্যবহার করতে পারি কি, দেখো ভাইয়া, কার্বন 13, ফসফরাস কত? 31। এই দুটো আমরা ব্যবহার করতে পারি। ওকে ফাইন, চলো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। দেখো এখানে কথা বলেছে নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন, নাইট্রেট অ্যানায়ন বলবো, নাইট্রেট আয়নে বলবো আমরা, এখানে একটু কারেকশন করে নিব, নাইট্রেট আয়নে কতটি ইলেকট্রন রয়েছে। তাহলে খেয়াল করো ভাই, নাইট্রেট যেটা আছে, এই নাইট্রেটের সংকেত হচ্ছে NO3-। নাইট্রেট আয়নে কয়টি ইলেকট্রন রয়েছে? দেখো ভাই, এখানে নাইট্রোজেন যেটা আছে তার ইলেকট্রন আছে 7টা, অক্সিজেন যেটা আছে তার ইলেকট্রন আছে কয়টা? 8টা, এবং এখানে একটা কি আছে? মাইনাস চার্জ আছে। তাহলে কল্পনা করো, নাইট্রোজেনের হলো 7, অক্সিজেনের হলো 8, অক্সিজেন আছে হচ্ছে 3টা, মাথার উপর একটা মাইনাস চার্জ আছে, মানে আমি কি করব? +1। তাহলে এখানে দেখো 7 প্লাস 3 8 24, সরি 3 8 কত? 24 প্লাস কত? 1, 24 আর 1 হচ্ছে 25, 25 এর সাথে কত হবে ভাই বলো তো? 32। বুঝে গেল কথা? তাহলে এখানে আমার কয়টি ইলেকট্রন আছে ভাই দেখো তো? 32টি। তাহলে নাইট্রেট আয়নে কয়টি ইলেকট্রন রয়েছে? আমরা আনসার করব কতটি বলো তো ভাই? 32টি। তাহলে আমাকে যদি আবার বলে নাইট্রেট আয়নে কয়টি ইলেকট্রন রয়েছে, আনসার হবে কতটি ভাই বলো তো? 32টি। ক্লিয়ার কথা? তাহলে আবার বলো, নাইট্রেট আয়নে কয়টি ইলেকট্রন রয়েছে, কেউ যদি তোমাকে বলে, তাহলে আনসার হবে কতটি ভাই বলো? 32টি। বোঝা যায় আমার কথা? তাহলে যদি কখনো বলে নাইট্রেট আয়নে কয়টি ইলেকট্রন রয়েছে, তাহলে আমার আনসার হবে কতটি ভাই বলো? 32টি। ঠিক আছে কথা? আমরা এইভাবে এটা ক্যালকুলেশন করতে পারি। কোনোবার SO4 2- আছে, S4O6 2-, অনেক টাইপের প্রশ্ন আসে। আশা করা যায় পরীক্ষায় যদি আসে আমরা এটা পারবো। কথা বুঝছো? আচ্ছা, এবার আসো পরের প্রশ্নটাতে চলে যাই। 50 ml তরল পরিমাপ করতে যথার্থ, শোনো ভাইয়া, 50 ml তরল পরিমাপ করতে যথার্থ, এখানে তোমরা আনসারটা দিবে হচ্ছে মাপন সিলিন্ডার। কি বললাম ভাইয়া বলো? আনসারটা কোনটা দিবে বলো ভাইয়া? মাপন সিলিন্ডার। কারণ মাপন সিলিন্ডারের সাহায্যে আমরা যে কাজটা করতে পারি, 1 থেকে 50 ml পর্যন্ত তরল সুন্দরভাবে মেপে এক জায়গা থেকে কি করতে পারি? স্থানান্তর করতে পারি। পিপেটে 10 ml পর্যন্ত ভালোভাবে স্থানান্তর করা যায়। বুরেটে আমার উপর থেকে ফোটায় ফোটায় পড়ে। আয়তনিক ফ্লাক্স বা ভলিওমেট্রিক ফ্লাক্স, এখানে 100 ml ভলিওমেট্রিক ফ্লাক্স আছে, 50 ml এর আছে, 250 ml আছে। বাট মাপন সিলিন্ডার এখানে আমার সব থেকে পারফেক্ট আনসার, কারণ মাপন সিলিন্ডারের সাহায্যে আমরা 1 থেকে 50 পর্যন্ত তরল খুব ভালোভাবে ক্যালকুলেট করতে পারি। বুঝে গেছে কথা? এই প্রশ্নটা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে আসছে। যারা শর্ট সিলেবাস, মানে এবার যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ, তারা এই প্রশ্নটাকে স্কিপ করলেও করতে পারো, কারণ তোমার ঢাকা ভার্সিটিতে শর্ট সিলেবাসের কথা বলা আছে। আর তোমরা এখান থেকে মনে রাখবা কোনটি যুক্তিযুক্ত মাপন সিলিন্ডার। চলো
আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে 1 লিটার জলীয় দ্রবণ তৈরি করা হলো, দ্রবণটির ঘনমাত্রা কত? সেই তোমাদের কালজয়ী সূত্র। আমরা ঘনমাত্রার সূত্র কি জানি ভাইয়া? 1000 ডিভাইডেড বাই এমভি। আচ্ছা, এই এইচ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এমভি। এখানে একটা কথা মনে রাখতে হয়, ভি এর মানটা আমরা লিখি মিলিলিটার এককে, তাহলে এইচ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এমভি। এখানে আমরা ভি এর মানটা কোন এককে লিখবো? মিলিলিটার এককে। বোঝা গেল আমার কথা? তাহলে এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এমভি, ভি এর মানটা লিখতে হয় মিলিলিটার এককে। 1000 ডাব্লিউ, ডাব্লিউ এর মান হচ্ছে 0.98 গ্রাম, এমটা হচ্ছে আণবিক ভর, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কথা বলেছে। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা হলো 98। এবার দেখো আয়তন কয় লিটার বলেছে? 1 লিটার। তাহলে 1 লিটার মানে হচ্ছে কি 1000 ml, কারণ এখানে সূত্র ভি এর মান দেয়া কিসে লিখবো? মিলিলিটারে। 1000 কেটে গেল। এবার দেখো 0.98 কে তুমি 98 দিয়ে ভাগ করবা, বলো 0.98 কে 98 দিয়ে ভাগ করলে কত হয় বলো? দেখো এটা হবে 0.01 m। এই অপশনটি একটু ভুল হয়েছে, এটা 0.001 m ছিল, বাট আমার আনসার হবে কত? সি নম্বরটা। সেই সি নম্বরটা কত হবে দেখো? 0.001 m। সো একটু মিস্টেক খেয়াল করে দেখো, এই জায়গাটাতে তোমাকে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে এক জায়গায় বলা আছে ক্যাপিটাল এম, আর এক জায়গায় বলা আছে স্মল এম। ভাইয়া দেখো ভ্যালু একরকম দেওয়া আছে, এক জায়গায় বলা আছে ক্যাপিটাল এম, আর এক জায়গায় বলা আছে স্মল এম। ছোট্ট এই তথ্যটি একটু মনে রাখো ভাই, ক্যাপিটাল এম যেটা আছে ভাই, এই ক্যাপিটাল এম প্রকাশ করে মোলারিটি। খেয়াল করো কি প্রকাশ করে ভাইয়া বলো তো? মোলারিটি। আর স্মল এম যেটা আছে ভাই, এই স্মল এম প্রকাশ করে মোলালিটি। তাহলে ক্যাপিটাল এম হচ্ছে মোলারিটি, স্মল এম হচ্ছে আমার মোলালিটি। ভাইয়া মোলারিটি ক্যাপিটাল এম মানে হচ্ছে মোল পার লিটার, আর মোল পার লিটার মানে হচ্ছে ভাই খেয়াল করো দ্রবণের মধ্যে দ্রব। তাহলে দ্রবণের মধ্যে দ্রব হচ্ছে মোলারিটি, এটা আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, আর ছোট হাতের এম হচ্ছে মোলালিটি। আর মোলালিটি মানে হচ্ছে আমার মোল পার কেজি, আর মোল পার কেজি মানে হচ্ছে কি দেখো ভাইয়া? দ্রাবকের মধ্যে দ্রব। দ্রাবকের মধ্যে দ্রব। যেহেতু ভাই দেখো এখানে 1 লিটার আয়তন বলা আছে, তাহলে এটা দ্রবণের মধ্যে দ্রব আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো মোলারিটি, আর মোলারিটি মানে হচ্ছে আমার ক্যাপিটাল এম। আর আমরা যদি দ্রাবকের মধ্যে দ্রব থাকতো, মানে এখানে আয়তন না বলে ভর বলতো, তাহলে আমরা আনসার করতাম ডি নম্বর স্মল এম। স্মল এম কি প্রকাশ করে? মোলালিটি। তাহলে ভাই অনেকে মনে করো যে ঢাকা ভার্সিটির প্রশ্ন পাঠানো সহজ, আসলে এই প্রশ্নগুলো সহজ, কিন্তু দু একটা জায়গাতে তারা একটু ঘোরায় ফিরায় রেখে দেয়। যদি ঘোরায় ফিরায় রেখে দেয়, আশা করি তোমরা এখন আনসারটা করতে পারবা, এই বিশ্বাসটুকু তোমাদের উপর আমার আছে। তাহলে বলো এটা আনসার করা যাবে কি যাবে না? তোমরা বলবো যে হ্যাঁ ভাইয়া এটার আনসার করা যাবে। চলো আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে? BaMnF4 Li2MgFeF6 যোগে ম্যাঙ্গানিজ ও আয়রনের জারণ মান কত? ম্যাঙ্গানিজ ও আয়রনের জারণ মান কত? শোনো ভাইয়া, এই ধরনের প্রশ্নগুলো একটু যদি খেয়াল করে দেখো, BaMnO4 এই জায়গাটাতে কল্পনা করো ব্রোমিনের হচ্ছে 2, আছে হলো একটা, ম্যাঙ্গানিজের হলো x, ফ্লোরিনের হলো -1, ফ্লোরিন আছে হলো 4টা, টোটাল যোগের জারণ মান হচ্ছে 0। তাহলে এখন দেখো ভাই 2 + x - 4 = 0। তাহলে এখন দেখো x - 2 সমান হচ্ছে কি 0, x সমান আমাদের হচ্ছে কি দেখো ভাই +2। তাহলে x সমান হচ্ছে কি ভাই দেখো +2। ওকে ফাইন। এখন দেখো ম্যাঙ্গানিজের জারণ মান প্রথমে চাইছে, দেখো কত টেকনিক অ্যাপ্লাই করা যায়। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কত বেড়েছে? +2। এই +2টা কোন অপশনে আছে? এ নম্বর অপশনে আছে। তাহলে আমরা আনসারটা কত হবে ভাই বলতো? +2। যদি ম্যাঙ্গানিজ প্রথমে দেওয়া আছে, ম্যাঙ্গানিজের জারণ মানটা আমরা প্রথমে। এখানে আমরা এখানে দেখো কি বলেছে? আয়রনের জারণ মান তুমি বের করো, দেখো এই নাম্বারটা আসবে। লিথিয়ামের 1 আছে হলো 2টা, এরপর আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে 2, আয়রনের হলো x। এবার খেয়াল করো এবার ক্লোরিনের হচ্ছে -1, আছে কয়টা? 6টা, টোটাল যোগের জারণ মান 0। 2 + 2 + x - 6 সমান হচ্ছে 0, 2 2 এ 4, x - 2 = 0। এই মানে x সমান কত বের হয়েছে ভাই দেখো? +2। তার মানে এখানে আয়রনের জারণ মান হলো +2, এখানে ম্যাঙ্গানিজেরও কত? +2। দেখো আমি এটা বের না করে আনসারটা করে ফেলেছি। কিভাবে? একটু টেকনিক অ্যাপ্লাই করেছি, তাই না? তুমি দুইটা বের করে আনসার করতে পারো, আবার একটু ছোটখাটো টেকনিকও অবলম্বন করতে পারো। চলো আমরা ঢাকা ভার্সিটি প্রশ্ন সলভের একদম শেষ প্রান্তে। এরপরে 14 নম্বরের পরে 13 নম্বরের পরে কত নম্বর কোশ্চেন আছে দেখো? 14 নম্বর। কি বলেছে দেখো? কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে? কোনটি কি করে? অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে। শোনো ভাইয়া, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হচ্ছে ধাতু,
তাহলে এই সোডিয়াম অক্সাইডের সাথে তুমি যদি পানি যোগ করো তাহলে এখান থেকে তুমি পাবো হচ্ছে ক্ষার, কারণ ধাতুর অক্সাইড সমূহ ক্ষারীয়। জিঙ্ক থেকে তুমি পাবা কিভাবে বলতো ক্ষার। এবার দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তুমি পাবা কি দেখো ক্ষার, এবং শুধুমাত্র তুমি কার্বন ডাই অক্সাইড থেকে তুমি কি পাবা H2CO3, যেটা হচ্ছে কি দেখো কার্বনিক অ্যাসিড। আর কার্বনিক অ্যাসিড মানে তার জলীয় যৌগনটা কি অম্লীয়। কারণ দেখো ভাই ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারীয় আর অধাতুর অক্সাইড হচ্ছে কি বলতো ভাই অম্লীয়। তাহলে দেখো ABC তিনটা হচ্ছে আমার ধাতুর অক্সাইড, তার মানে তারা সবাই কি তৈরি করে ক্ষার। এবার দেখো 4 নম্বরটা কার্বন ডাই অক্সাইড, এটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করলো H2CO3, H2CO3 মানে কার্বনিক অ্যাসিড, আর কার্বনিক অ্যাসিড হচ্ছে আমার কি ধরনের বলো ভাই, কার্বনিক অ্যাসিড হচ্ছে আমার অম্লীয়। তাহলে খেয়াল করে দেখো যদি বলে কোন অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে, কোনটা আনসার হবে কার্বন ডাই অক্সাইড। সোডিয়ামে পানি দাও ক্ষার হবে, জিঙ্কে পানি দাও ক্ষার হবে, কারণ ধাতু, ধাতু কি করবে ক্ষার তৈরি করে। অ্যালুমিনিয়ামে পানি দাও কি তৈরি হবে, ক্ষার তৈরি হবে, একমাত্র কার্বন ডাই অক্সাইড। অধাতু, অধাতব অক্সাইড পানি যোগ করো কি হবে, কার্বনিক অ্যাসিড তৈরি হবে। বোঝা গেছে? তাহলে এখানে দুইটা কথা ভালো করে মাথার মধ্যে রাখবে, ধাতুর অক্সাইড সমূহ ক্ষারীয় এবং অধাতুর অক্সাইড সমূহ কি বলতো ভাইয়া, অম্লীয়। চলো আমাদের আরো একটা প্রশ্ন আছে, শেষ প্রশ্নটা, এইটা আমরা একটু সলভ করে ফেলি। কি বলতেছে দেখো, কোন পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্যকরণে ব্যবহার করা হয়? ভাইয়া এখানে একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে কি কি পরীক্ষার মাধ্যমে আমরা করতে পারি, তাই না? ভালো করে খেয়াল করো কথাটা, আমরা এটা কোন পরীক্ষার মাধ্যমে করতে পারি, আনসার করো তো দেখি চেষ্টা করে। ওকে ভাই শোনো, এই যে সালফিউরিক অ্যাসিড আর এটার মধ্যে পার্থক্যকরণে আমরা ব্যবহার করি হচ্ছে বেরিয়াম নাইট্রেট। কি ব্যবহার করে দেখো, বেরিয়াম নাইট্রেট, BaNO3 বেরিয়াম নাইট্রেট। শোনো ভাইয়া, এই বেরিয়াম নাইট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কিন্তু বেরিয়াম নাইট্রেট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে কার পার্থক্যকরণে আমরা ব্যবহার করি বেরিয়াম নাইট্রেট। কি ব্যবহার করি ভাই বলো, বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেটের অধক্ষেপ দেয়। তার মানে দেখো বেরিয়াম নাইট্রেট প্লাস সালফিউরিক অ্যাসিড, বেরিয়াম নাইট্রেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানে আমার অধক্ষেপ পড়বে বেরিয়াম সালফেটের। এবার খেয়াল করো, আমার যদি থাকে বেরিয়াম নাইট্রেটের সাথে, এবার খেয়াল করো আমরা যদি বলি নাইট্রিক অ্যাসিড প্লাস বেরিয়াম নাইট্রেট, তাহলে খেয়াল করো এখানে আমার দুইটা জায়গাতে নাইট্রেট গ্রুপ আছে, এখানেও আছে নাইট্রেট, এখানে আছে নাইট্রেট, তাহলে নাইট্রিক অ্যাসিডের সাথে এখানে বিক্রিয়া করবে না। তাহলে প্রশ্নটা হচ্ছে আমরা যদি বেরিয়াম নাইট্রেট ব্যবহার করি, সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ফেলে, এটা নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরকম প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সলভ ক্লাস নিয়ে, প্রশ্ন সলভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা একটা কথা মনে রাখবে, তোমরা যদি কোশ্চেন ব্যাংক বেশি বেশি করে প্র্যাকটিস করো, অন্তত একটা ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট ধারণা পাবে এবং ওই ভার্সিটির পরীক্ষাটাও তোমার জন্য অনেক ইজি হবে। তো যাই হোক, আজকের কথা বাড়াবো না, আমাদের আজকের কোশ্চেন সলভ শেষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।